নমস্কার। স্বামী বিবেকানন্দর যে অনুষ্ঠান আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় আমি করছি, বর্তমানে ভারতবর্ষের সাধক নিয়ে আমার অনুষ্ঠান চলছে। আর এখন চলছে স্বামী বিবেকানন্দের তার জীবন কাহিনী, তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, রামকৃষ্ণদেবের সাথে পরিচয় এবং কিভাবে ঈশ্বর দর্শন হয় সেই কথাও তাকে জিজ্ঞেস করা। বহু মনি ঋষিকে তিনি জিজ্ঞেস করেছিলেন, স্বামী বিবেকানন্দ মশাই, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? আমাকেও কি দর্শন করাতে পারেন? কারুর কাছে সে উত্তর পায়নি। সবাই মন ভালোনো কথা দিয়ে সেই যুবককে একরকম ভুলিয়ে দিয়েছিল। পাশে বসিয়ে নানা রকম জ্ঞানের কথা দিয়েছে, কিন্তু ঈশ্বর দর্শন কিভাবে হয় কেউ বলেননি। একমাত্র শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব বলেছিলেন, নিশ্চয়ই হবে, এই তোমাকে যেরকম দেখছি আমি সেরকম দেখতে পাই, তোমাকেও দেখাতে পারি, কিন্তু আমার কথা মতো তোমাকে চলতে হবে, এটা রামকৃষ্ণদেব বলেন। স্বামী বিবেকানন্দ যুবক বয়সে ভাবেন তার এতদিনের পড়াশুনো, এই চেষ্টা, আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তির চেষ্টা একজন অর্ধশিক্ষিতের হাতে সমর্পণ করতে হবে, এইটা তিনি মনে মনে ভাবছিলেন। এবং তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের কাছে নিজেকে সমর্পণ করেন। তার কাছে আগমনের 5 বছর পর, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে বুঝে নিতে হয়েছিল যে রামকৃষ্ণদেব তার প্রকৃত গুরু হতে উপযুক্ত কিনা। আর রামকৃষ্ণদেব অতি অবশ্যই বুঝেছিলেন যে এই নরেনকে যদি আমি এমন একটা মন্ত্র দিই, সেই মন্ত্রে সে বিশ্বজয় করতে পারবে। তা স্বামী বিবেকানন্দ তাকে গুরু বলে মেনে নিতে 5 বছর সময় লেগে গেছিল। তো এরকম ছোট ছোট টুকরো টুকরো কাহিনী, নরেনের ছোট ছোট বেলার জীবনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। আজকে স্বামী বিবেকানন্দর পর্ব নাম্বার 8 আপনাদের সামনে প্রস্তুত করছি। গ্লোব টিভির পর্দায় প্রতিদিন আমার অনুষ্ঠান থাকে সকাল 11টা 40 মিনিট এবং সন্ধ্যা 5টা 55 মিনিট। প্রতিদিন আমার এই অনুষ্ঠান থাকে একটাই টাইম, সকাল 11টা 40 আর সন্ধ্যা 5টা 55 মিনিট। যারা সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন দুটি নাম্বার রয়েছে, তাতে সরাসরি ফোন করতে পারেন। সরাসরি ফোনের জন্য নাম্বার দুটি আলাদা রয়েছে। আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836396305 এবং 9836955394। দুটো নাম্বারই লিখবেন, কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য কোনো সময় একটি নাম্বার না পেলে আরেকটি নাম্বার অতি অবশ্যই পাবেন। টিভির ব্যাকগ্রাউন্ডে ক্রমাতে যে যজ্ঞ দেখতে পাচ্ছেন, এটা তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞের, সেটা প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে। যারা তারাপীঠ যেতে পারেন না তাদের জন্য আমার গৃহতে যজ্ঞের আয়োজন করা হয়। আমার চেম্বার খুবই সীমিত। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার বাসগৃহ। ওখানেই যজ্ঞের ব্যবস্থা এবং ওখানে চেম্বার রয়েছে। এছাড়াও রয়েছে গড়িয়াহাট এবং হাওড়া ময়দানে যথাক্রমে বসি। এবং তারাপীঠ প্রতি অমাবস্যায় যে চেম্বার থাকে তার আগের দিন থাকে বর্ধমানে, অর্থাৎ এই মাসে 26শে এপ্রিল শনিবার পড়েছে, থাকবো বর্ধমানে। আর 27শে এপ্রিল থাকবো তারাপীঠে। তারাপীঠে যজ্ঞ হবে 27শে এপ্রিল এবং সকালবেলায় চেম্বার থাকবে। প্রতি সোমবার হচ্ছে গড়িয়াহাট এবং শুক্রবার দিন হাওড়া ময়দান। নিজ গৃহ শ্যামবাজারে থাকি শনি, রবি এবং বুধবার দিন। আমি কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসছি স্বামী বিবেকানন্দর 8 নম্বর পর্ব শুরু করছি। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। বলুন। জয় মা তারা, বলুন মা, কি জানতে চাইছেন? আমার দিদির সম্বন্ধে জানতে চাইছি। দিদির সম্বন্ধে? আচ্ছা, দিদির নাম কি? কৃষ্ণা সরকার। আপনার নাম কি? শুক্লা দত্ত। আচ্ছা, দিদির জন্ম তারিখ বলুন। আছে? 6 জুন। 6 জুন 1961। টাইমটা বলবেন মা? সন্ধ্যে 6টা 5 কলকাতা। সন্ধ্যা 6টা 5 কলকাতা। আপনি কোথা থেকে বলছেন এখন? আমি বিজয়গড় কলেজ আছে না, কলেজটা পিছন থেকে। আচ্ছা, বিজয়গড় কলেজের পেছন থেকে, ঠিক আছে। মঙ্গলবার জন্মবার আমি দেখতে পাচ্ছি। মঙ্গলবার জন্মবার, ঠিক আছে। ওনার রাশি হচ্ছে বৃশ্চিক লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। আপনি জানেন এটা? না 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 না, আমি জানি না। আচ্ছা, জানেন না। এখন প্রশ্ন কি নিয়ে বলুন?
দিদির তো বয়স হয়েছে। ওর জীবনটা কিরকম যাবে? রিসেন্টলি ওর স্বামী মারা গেছে। আচ্ছা। আর মেয়ে আছে, মেয়ের বিয়েও হয়নি। বিয়েটা ভেঙে যাওয়ার পরই ওর জামাইবাবু অসুস্থ এমনিই ছিলেন। আচ্ছা, আমি এখন দিদির এই অবস্থা। আমি একটুখানি একটা জিনিস জিজ্ঞেস করে নিচ্ছি ছক দেখার আগে। আপনার জামাইবাবু যে মারা গিয়েছেন তাতে মেয়ের বিয়ের কি ঠিক হয়েছিল? সেই সময় মারা গেলেন কি? হ্যাঁ, সেই সময় মারা গেলেন, যার জন্য মেয়েটার বিয়েও বন্ধ, তাই কি? মেয়ের বিয়ে বন্ধ না, মেয়ের বিয়ে ভাঙাতে জামাইবাবু আর সেটা নিতে পারেনি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়ের ডিভোর্স হয়ে যাওয়াতে, বিবাহ বিচ্ছেদ হওয়াতে ওই শোকটা উনি নিতে পারেন। বিয়ে ভেঙে যাওয়াতে, বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়াতে। সম্বন্ধ ভেঙে যাওয়াতে। ও, খুবই দুঃখজনক ব্যাপার। তা দেখুন মা, একটা কথা বলছি, এই রকম সম্বন্ধ কি আপনার দিদির মেয়ের, অর্থাৎ আপনার ভাইজি হলো তো মনে সম্পর্কে, তাই তো? বোনজি। তা বোনজির কি একাধিক এরকম পাত্র দেখা হচ্ছিল? হ্যাঁ, দুবার হলো এরকম। দুবারই বিয়ে ভেঙে গেল। সব হয়ে গেছে, সমস্ত হলো। হঠাৎ করে জানতে হবে ছেলে জোর করে ছেলেকে বিয়ে দিচ্ছে। আমার জানু প্রচুর সম্পত্তি, সে দেখার জন্য মেয়ে কোয়ালিফাইড, সবকিছু দেখতেও ভালো। খুব দুর্ভাগ্য ব্যাপার। বিয়ে দিচ্ছে বাবা মা। সত্যি কথা, খুবই দুর্ভাগ্যের ঘটনা মা। ঠিক আছে, আমি একটু আপনার দিদির বিচারে আছি, কৃষ্ণা দেবীর। ওনার বৃশ্চিক লগ্ন, মীন রাশি। সেক্ষেত্রে প্রথমে বলি যে ওনার স্বামী যে বিয়োগ হয়েছেন সেই জায়গাটা, উনি যে শোক পেয়েছে, মানে শোকাগ্রস্ত অবস্থা এখন বর্তমানে, আগামী দিন কিরকম কাটবে এটাই হচ্ছে জানার। দেখুন, একটা কথা বলি, 61 বছর বয়স, অর্থাৎ এখন যদি ক্যালকুলেশন সেই হিসাব করে করি তাহলে ধরে নিতে পারি 74 বছর বয়স, তাই তো? 64 হবে কি? 40 20 60, সরি 64 বছর বয়স। ন্যাচারালি 60 অতিক্রান্ত, ঠিক আছে, সিনিয়র সিটিজেনের মধ্যে আসে। এবার জ্যোতিষশাস্ত্র মতে যদি 60 বছর, মানে 55 থেকে 60 বছরের পর কোনো ব্যক্তির যদি শুক্রের মহাদশা পড়ে, এটা একদম জ্যোতিষশাস্ত্র মতে ফর্মুলা, শুক্রের মহাদশায় তার ভালো কিছু হয় না, খারাপই হয়। আপনার দিদির শুক্রের মহাদশা চলছে। এই শুক্রের মহাদশাতে ওনার এই মানে বেশি বয়সে শুক্রের মহাদশা কোনো সময় ভালো ফল দেয় না, এটা একদম ফর্মুলা। সেই শুক্রের মহাদশায় খুব একটা ভালো ফল হওয়ার নয় আগামী দিন। কেন বলে দিই, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি, এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশপতি হওয়ার কারণে শুক্রের মহাদশায় সে হিসাব করতে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্রকে ধরা যায় মারকপতি হিসাবেও ধরা হয়, যেহেতু সপ্তম এবং দ্বিতীয়পতি, দ্বাদশপতি। মারকপতি হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম পতিকে ধরা হয়। এখানে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি বৃহস্পতি, সুতরাং সেটা মারক হবে না। সুতরাং শুক্রের মারকের দশায় সব দিক থেকে খারাপ হবে। এইবার আসি হচ্ছে ওনার রাহু গ্রহর অবস্থান এবং মঙ্গল নিচস্থ থাকায় এই জায়গাটায় একটা সমস্যা করলো। সপ্তম ভাবে রবি থাকাতে, হ্যাঁ, পলা তো পড়তেই হয় মেয়েদের, যদি মাঙ্গলিকের একটু সমস্যা থাকে বা মঙ্গলের থাকে। পলা পড়া ভালো, মানে রক্ত প্রবাল মেয়েদের জন্য উপযোগী, সবসময় উপযোগী। তৃতীয় ভাবে বৃহস্পতি এবং শনি অবস্থান করছে। আমি সরাসরি সন্তানের জায়গাটা আসি। এখন বর্তমান জীবনে সন্তান যদি ভালো জায়গায় যায় তাহলে ওনার একটা সুবিধাজনক অবস্থায় আসবে। তাহলে সেই ক্ষেত্রে যদি ওনার হরোস্কোপ থেকে সন্তান বিচার করি, সেই সন্তানের জায়গায় এই মুহূর্তে জোডিয়াক অনুযায়ী বিবাহের কোনো সম্ভাবনা নেই। কারণ জোডিয়াক অনুযায়ী মিন কিন্তু অ্যাডাপ্টেড, আমার দিদির কোনো সন্তান নেই, কিন্তু এখন সন্তান হলেও ওটা আমরা 5th হাউস থেকেই দেখব। এখন যেখানে অ্যাডাপ্টেড হয়েছে সেখানে আমরা 5th হাউস থেকেই দেখব, কিন্তু এই জায়গাটা 5th হাউস সম্পূর্ণরূপে পীড়িত, যার ফলে গিয়ে এবং তার রাশির ওপর অর্থাৎ মনের ওপর প্রচন্ড প্রভাব বিস্তার হচ্ছে। এবং এই জায়গাটা উনি শারীরিকভাবে একটুখানি ভেঙে পড়বেন, কারণ মানসিক দিক থেকে উনি জর্জরিত। সপ্তম ভাবে রবির অবস্থান খুব একটা ভালো ফল দেবে না, এবং অষ্টম ভাবেও মৌদের অবস্থান, সেটাও খুব একটা ভালো ফল দেবে না। বর্তমান অষ্টমপতির দশা, অষ্টমপতির দশায় যদি বুধ থাকে 2023 থেকে 2026। আচ্ছা আমাকে বলুন তো, ওনার হাজবেন্ড মারা গেছেন কবে? 2023-এর পরে তো নিশ্চয়ই, এটা তো 25 সাল। 24-এ এই 2023 থেকে 2026-এর মধ্যে ওনার খুব খারাপ সময়,
এবং অষ্টমপতির দশাতে ওনার স্বামী বিয়োগ হয় প্রথমত, বা স্বামীর যদি থাকে স্ত্রী বিয়োগ হয় 1 নম্বর। 2 নম্বর তারও শরীর স্বাস্থ্য মানে খারাপ হয়ে বিয়োগ হওয়ার সম্ভাবনা থাকে। একটু তো যোগাযোগ করতে হবে মা আমার সাথে, একটু যোগাযোগ করতে হবে। দিদি যদি না আসতে পারে আপনি সেক্ষেত্রে কাউকে দিয়ে পাঠান, ওনার ছবি দিয়ে আর এই ডেট অফ বার্থ দিয়ে পাঠান। আপনি দক্ষিণ কলকাতাতে থাকেন, গড়িয়াহাটে সুবিধা হবে। গড়িয়াহাটে পাঠিয়ে দিন, আমি একটু বুঝতে পেরেছি, গড়িয়াহাটটা সুবিধা হবে। সোমবার দিন বসে আমি 2টো থেকে আপনি একটু হরোস্কোপ নিয়ে কাউকে পাঠিয়ে দিন, আমি নিজে ছক তৈরি করে দেখে নেবো যদি আর একটু টাইম, কারণ টিভিতে তো অত কিছু বলা যায় না, কিছু গোপন ব্যাপার থাকে, ওইগুলো বলা উচিত না। সেক্ষেত্রে আশা করি, দেখুন মা, একজন যে চলে গেছে তাকে ফিরিয়ে আনা যাবে না, কারণ কোনো মনুষ্য অমৃত পান করে জন্মায়নি। এবার কেউ দীর্ঘায়ু কেউ স্বল্পায়ু, এটা অন্য ব্যাপার। কেউ অমৃত পান করে জন্মায়নি, মনুষ্য জগতে সবাইকেই মরতে হবে। কিন্তু সেটা যদি দুঃখদায়ক এবং বেদনাদায়ক যদি ওনারও স্ট্রোকটা হয়ে যায় তাহলে সমস্যা হবে। আপনি একবার পাঠিয়ে দিন, আশা করি আমি ঠিক জায়গায় সলিউশন দিতে পারবো। জয় মা তারা। দর্শক বন্ধু, সত্যিকারের প্রথম ফোনটা খুবই দুঃখজনক এবং বেদনাজনক, স্ট্রোকে মারা গেলেন। এখন প্রথম কথা হচ্ছে, এই জায়গায় আছে সম্পত্তি, যখন নিয়ে একটা কথা উঠলো। সম্পত্তি এমন একটা জিনিস, কথায় বলে সম্পত্তি না বিপত্তি। ঈশ্বর যখন দেবেন হয়তো প্রয়োজনের অতিরিক্ত দেবেন, কিন্তু রক্ষা করার দায়িত্ব তার। অনেকে দেখেছি আমি এরকম প্রচুর, আমার কাছ থেকেই লটারি প্রাপ্ত হয়েছে। অবশ্যই আমার টাকা মিটিয়ে দিয়েছে, আমি আগে কোনো পয়সা নিই না, কিন্তু আমি বহুবার বলেছিলাম এই টাকা তোমার খরচ হয়ে যাবে। সে কিন্তু শোনেনি, কারণ সে তখন কোটিপতি হয়ে গিয়েছে এবং সেই লটারি কোটিপতি হলো, ঈশ্বর দিলেন কিন্তু সেটাকে ধরে রাখতে পারলো না। 1 বছরের মধ্যে সে আবার আগের জায়গায় ফিরে এলো। সুতরাং সব কিছুর একটা মান থাকে, মান রাখতে হয়, ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হয় এবং ঈশ্বর যেটা দান করবেন সেটা রক্ষা করার চেষ্টা করতে হয়। কারণ ঈশ্বর বোঝেন কাকে দিলে জিনিসটা রক্ষা হবে, ঈশ্বর দেন তাকেই। কিন্তু মাঝে মাঝে ঈশ্বরের ভুল হয়ে যায়, কারণ তাদেরও ভুল হয় মানুষের মতনই। আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? সঞ্জু রাজবংশী বলছি, মালদা থেকে। মালদা থেকে? কি নাম একটু স্পষ্ট করে বলো বাবা। সঞ্জু রাজবংশী। কি মুন্সি? সঞ্জু রাজবংশী। সঞ্জু রাজবংশী, আচ্ছা রাজবংশী, ঠিক আছে। তোমার নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ হ্যাঁ। জন্ম তারিখ বলো তোমার। 12/4/2008। 12 এপ্রিল 2008। বয়স তাহলে কত হলো? 10, আর ওখানে বেশি বয়স তো নয় তোমার? হ্যাঁ 17 বছর। 17 বছর। কোন ক্লাসে পড়ছো তুমি? মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দিয়েছো এবার? হ্যাঁ। কি প্রশ্ন, মাধ্যমিক কিরকম হবে? না স্যার, আমি ক্যারিয়ার মানে চাকরি সম্বন্ধে। এখন মাধ্যমিক দিয়েছো, তুমি চাকরির চেষ্টা করছো? মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর সেরকম আমার টিভিতে তো 2টো টাইমে গ্লোব টিভিতে অনুষ্ঠান থাকে, সকাল 11:40 আর সন্ধ্যেবেলা 6টার সময়। বাড়ির গার্জেনকে বলে ফোন করতে। কেন? তুমি তো এখন অ্যাডাল্ট হওনি। জয় মা তারা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিয়েছেন, রেজাল্ট আউট হওয়ার পর কোন দিকে এগুলো কি ভালো হবে সেগুলো জানার জন্য বাড়ির গার্জেনকে ফোন করতে হবে। এবং এই 2টো টাইমে গ্লোবে আমার অনুষ্ঠান থাকে, আমাকে ফোন করতে পারে, নিশ্চয়ই আপনাদের ফোন আমি অ্যাটেন্ড করব। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম বর্ধমান থেকে বলছি। পশ্চিম বর্ধমান? আসানসোল থেকে বলছি। হ্যাঁ, পশ্চিম বর্ধমান জেলা আসানসোল। বলুন নাম বলুন, কি নাম? নাম শ্রাবণী ব্যানার্জি। আচ্ছা শ্রাবণী, তোমার কি জানার আছে? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। জন্ম তারিখ বলো শ্রাবণী। 23/4/1996। তাহলে এখন তোমার বর্তমান বয়স হলো 29 বছরের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ 29 বছরই। টাইমটা বলো। আর টাইমটা আমার পুরো জানা নেই, 5টা থেকে 5:30টার মধ্যে। সকাল না বিকেল? বিকেল। বিকেল। বিকেল 5টা থেকে টিভির টাইমটা সংক্ষিপ্ত, কারণ হাত হস্তরেখা তো দেখতে পাচ্ছি না এখানে, হাত দেখে আমি একদম টাইমটা ধরে নিই। তা আমি বিকেল 5টাই ধরলাম। আচ্ছা জন্মস্থান কি ওই পশ্চিম বর্ধমান জেলা? বাঁকুড়া। বাঁকুড়াতে জন্ম, ঠিক আছে। কি প্রশ্ন বলো? কি প্রশ্ন মানে আমার মানে বর্তমান এখন কেমন
কি হচ্ছে, সারসাথী বা কোনো ঢাইয়া কিছু আছে নাকি এগুলো জানার জন্য। 7.5 ধাইয়ে আছে কিনা সেটা জ্যোতিষীর ব্যাপার, তোমার ব্যাপার নয়। তোমার কি সমস্যা হচ্ছে সেটা বলো। সমস্যা আমার একটু মানে শারীরিক দিক থেকে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আর আর মানে ওটাই আর কি কি শারীরিক সমস্যাটাই তোমার মূল সমস্যা, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। শুক্রবার তোমার জন্মবার, ঠিক তো? না, আমার মঙ্গলবার জন্ম। মঙ্গলবার জন্মবার, আচ্ছা ঠিক আছে। ডেটটা আরেকবার রিপিট করো তো। 26শে এপ্রিল 1996? হ্যাঁ। তাহলে ভুল হচ্ছে মা কোনো কারণে, আমার এখানে শুক্রবার সরি বেরোচ্ছে। সরি সরি। নিজের জন্ম তারিখ যে ব্যক্তি জানে না সেই ব্যক্তির শারীরিক মানসিক সব দিক থেকে তো ট্রাবল আসবেই, স্বাভাবিক। আসছি একদম সরাসরি স্বামী বিবেকানন্দের পর্বে। তবুও ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য খোলা রয়েছে, যারা সরাসরি ফোন করতে চাইছেন ফোন করতে পারেন। নরেন্দ্রনাথ, জয় মা তারা। হ্যাঁ দাদা, জয় মা তারা। বলুন। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা, প্রথমে বলি আমি হুগলি জেলা থেকে ফোন করেছি, চুচুড়া থেকে। চুচুড়া থেকে, আচ্ছা কি নাম? সুমন কুমার দাস। সুমন কুমার দাস। বলো, তোমার নিজের সম্বন্ধে জানবে কি? সুমন কুমার দাস। প্রথমে বলি দাদা, আমাদের এই চুচুড়া থেকে আপনার কাছে ছিল ওই আপনার গড়িয়াহাট চেম্বারে গেল বছর গড়িয়াহাটে এসেছিল। আচ্ছা, প্রতিকার করেছিল, বিয়ের অন্য জায়গায় গিয়েছিল, কোনো কাজ ছিল না বিয়ের ব্যাপারে, এবং আমাদের এই এক প্রতিবেশী। আচ্ছা, বলে আপনার কাছ থেকে প্রতিকার নিয়ে মোটামুটি মাসখানেক লাগেনি, তার মধ্যে বিয়ের ভালো জায়গায় বিয়ে। বাহ, খুব ভালো খবর। গড়িয়াহাটে গেছিল, গড়িয়াহাট চেম্বারে এসেছিল বিয়ের জন্য। এবার 1 বছর আগে এসেছিল বাবা। প্রচুর তো ক্লায়েন্ট থাকে, অত তো মনে রাখা সম্ভব হয় না, তবে বিয়ে হয়েছে, এটা সুখবর। কৌশিকী অমাবস্যা, আচ্ছা, তারাপীঠে প্রতিকার করা হয়েছিল, বিয়ে হয়ে গিয়েছে, এখন ভালো আছে তো তারা? একদম একদম ভালো আছে। আচ্ছা, এখন কি তুমি তোমার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানি। আচ্ছা ঠিক আছে বাবা, বলো জন্ম তারিখ বলো। সুমন কুমার দাস। আর 16 জানুয়ারি 1982। 1982। টাইমটা বলো, জন্ম সময়। হ্যাঁ 16 জানুয়ারি, আর দুপুর 12:30। 16 জানুয়ারি 1982, দুপুর 12:30। হ্যাঁ দুপুর 12:30। জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা। নদিয়া জেলা, ঠিক, কল্যাণী নদিয়া জেলাতে। জন্মবার হচ্ছে আমার শনিবারে জন্ম। আমি সব লিখে নিচ্ছি, আপনি বলেন, ফলাফল লিখে নিচ্ছি আমি, রাশি লগ্ন। হ্যাঁ, শনিবার জন্মবার, ঠিক। তোমার রাশি লগ্ন তুমি জানো, মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ, গণটা কি একটু যদি বলেন, আমি জানি না। আচ্ছা, গণ কিসের জন্য এখন দরকার নেই, গণ ঠিক আছে, প্রয়োজন হয় না জ্যোতিষ মতে, তবে বিয়ের জন্য গণটা লাগে। যাই হোক, ঠিক আছে। এইবার তোমার প্রশ্ন করো আমাকে, কি প্রশ্ন, কি জানার আছে তোমার? প্রশ্ন দাদা, আমি তো অনেক জায়গা থেকে মানে একদম সেই ডিস্টারবেন্সের মধ্যে আছি এখন। ওই 2014 সালে আমার ফার্স্ট ম্যারেজ হয়েছিল। 2014 সালে কি হয়েছিল? ঠিক আছে, এটা প্রথম বিবাহ হয়েছিল। আচ্ছা, প্রথম বিবাহ 2014 হয়েছিল, ঠিক আছে। 1 বছর ম্যাচিউর করেনি, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এবার সেকেন্ড ম্যারেজের দিকে আমি এগোচ্ছি। সেকেন্ড ম্যারেজটা কবে নাগাদ আছে, কেমন দেখছেন, আর ওভারঅল ছকটা কেমন দেখছেন? আচ্ছা, মাঙ্গলিক কিনা, আমি সেটাই মাঙ্গলিক কিনা। আর কলকাতার তারাতলা থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট করে আমি বিদেশে কাজ করতাম, কুকে শেফে। ওকে। ওই 2000 গেল বছরে আমি মার্চের 10 তারিখে চলে এসেছি। আমি ছিলাম সৌদি আরব, এর আগে দুবাইতে ছিলাম। আমি ইন্ডিয়াতে কখনো কাজ করি না, আমি কুকে কাজ করি, কিচেনে, বাইরে। বাহ, খুব ভালো। এই কবে বিদেশ যাত্রা আছে, কেমন নাগাদ আছে, আমি তারাতলা থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট। আচ্ছা, এইবার আমি একদম সরাসরি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখছি। এখন কথাটা তোমাকে বলি। প্রথম কথা, তুমি যে বিয়ে করার পর যদি মনে করো বিদেশে আবার কুকের কাজ করতে যাবে, সেক্ষেত্রে ভালো করে মন দিয়ে শোনো, বউকে নিশ্চয়ই নিয়ে যাবে কি? তাহলে আমার মতে তোমাকে দুটো লাইনে একটা চুজ করতে হবে। শুনে নাও সুমন, আমার কথাটা শোনো মন দিয়ে। প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটা পরে আসছি, সাইকোলজিক্যালি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে স্ত্রীকে নিয়ে যাবে কি না। যদি স্ত্রীর ওখানে অ্যাকোমোডেশন ঠিক মতো না থাকে বা রিস্ক হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এখানে চাকরির চেষ্টা করবে কি না। প্রথম যদি এটা সিদ্ধান্ত নাও, তাহলে আমি বিয়ের জায়গাটা দেখছি। আশা করি তুমি বিদেশে কাজ করে এসছো, এখানে চাকরি। আচ্ছা ঠিক আছে,
তাহলে দেখো বাবা, আমার জ্যোতিষটা বাদ দিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই অবস্থায় দ্বিতীয় বিয়ে করা উচিত নয়। কেন? প্রথম বিয়েটা ডিভোর্স হয়েছে, এবং দ্বিতীয় বিয়ে সেই যদি তুমি বিয়ে করে এখানে বউ এখানে থাকলো, তুমি বাইরে চলে গেলে, তুমি হয়তো বছরে একবার এলে, তখন বউ যদি আবার পরকীয়ায় ব্যস্ত হয়ে যায়, তখন তোমাকে আবার আমার কাছে ছুটতে হবে, তাই তো? আচ্ছা, এবার আসি সরাসরি তোমার বিদেশ যাত্রা নিয়ে। ঠিক আছে, এই মুহূর্তে, একদম এই মুহূর্তে পিনপয়েন্ট টাইমে বলছি, তোমার এই মুহূর্তে বিদেশ যাত্রা খুব যে ভালো হবে তা নয়, একদম এই মুহূর্তে। এই বিদেশ যাত্রাটা, শুনে নাও আমার কথা, এই বিদেশ যাত্রাটা তুমি মোটামুটি 2 মাস পিছিয়ে দাও, ঠিক আছে? 2 মাস পিছিয়ে দিলে, তার মধ্যে মোটামুটি এই 2 মাস যদি পিছিয়ে দেওয়া যায়, এপ্রিল মে জুন, জুনের মধ্যে যদি তুমি চেষ্টা করো, সেই জায়গাটা একটা হওয়ার হলে ভালো হবে। ব্যাস, তাহলে ঠিক আছে, জুন মাসের পর চেষ্টা করো। হ্যাঁ, বোম্বেতে করতে পারো, ভালো হবে, খারাপ হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করো, জুন মাসের পর হয়ে যাবে। জয় মাতা। দর্শক বন্ধু, আর ফোন নেব না আমি, কারণ একদম এপিসোড কিছু বলতে পারছি না। যাই হোক, যেটা নিয়ে আমি ছিলাম, 8 নম্বর পর্বে স্বামী বিবেকানন্দের এবার কাহিনীতে আসি। নরেন্দ্রনাথ বালক বয়সে একদিন ধ্যান করছিলেন। ধ্যান শেষে চুপ করে বসে আছে। এবার স্বামী বিবেকানন্দ তার বেশি বয়সী কথাগুলো বলছে। হঠাৎ দেখলাম ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় দিব্য মূর্তি সামনে দাঁড়িয়ে আছে। মূর্তির চেহারার বর্ণনা দিচ্ছে। মস্তক মুন্ডিত, মানে ন্যাড়া মাথা, হাতে দণ্ড ও কমণ্ডলু। কমণ্ডলু হচ্ছে যেটা থাকে, কমণ্ডলু সাধকদের হাতে একটা দণ্ড, মানে লাঠি, যে দেখবেন অনেক সময় স্বামী বিবেকানন্দের লাঠি দেখা যায় হাতে, ওইটাকে বলা হচ্ছে দণ্ড। নয়নে অপরূপ স্নিগ্ধতা তার চোখে। জ্যোতির্ময় পুরুষ কি যেন বলেছিলেন তাকে। অবাক হয়ে নরেন্দ্রনাথ তার দিকে চেয়েছিল। হঠাৎ ভয় হওয়াতে, অর্থাৎ নরেন্দ্রনাথ ভয় পেয়ে গেল এরকম ভাবে, তখন ছোট ছিল তো। দরজা খুলে বাইরে দেখে কোনো এক দিব্য পুরুষ তার উপর লক্ষ্য রাখছে। অর্থাৎ ঘরের দক্ষিণ দেওয়ালে যেটা দেখতে পায়, সেটা বাইরে বেরিয়েও সে দেখতে পায়। বালক নরেন্দ্রনাথ নিদ্রার ভঙ্গিটিও ছিল তখন। সেইটা জানার পর তার একটা ঘোরের মধ্যে আসে। পরে রামকৃষ্ণদেবকে এই ঘটনা বলেন, এটা ভালো লক্ষণ। তার ঠাকুরদাদা কিন্তু সাধক হয়েছিলেন, তো ঠাকুরদাদারই আত্মা নরেন্দ্রনাথকে সহযোগিতা করে জীবনে সফলতা পেতে। নরেন্দ্রনাথ উপুর হয়ে শুয়ে থাকে। নিদ্রার পরে ওর নিয়মটাই অন্যরকম ছিল। অনেকে চিত হয়েছে, অনেকে সাইডে, উপুর হয়ে শুয়ে থাকতেন। নিদ্রা আকর্ষণের সময় বহির্জগতের চেতনা ধীরে ধীরে কমে আসে, আর সঙ্গে সঙ্গে দেখা দেয় এক অলৌকিক অনুভূতি। দেখেন আলোকোজ্জ্বল পথ বেয়ে একটি দিব্য বালক একটি গোলাকার জ্যোতির্ময় পিণ্ড ঠেলে নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে। জ্যোতির্গোলক ক্রমে তাহার ভ্রূণের মধ্যে প্রবেশ করে স্থির হয়ে যায়। এই যে আমাদের 7টা চক্র থাকে, মূলাধার থেকে সহস্রদ্বার পর্যন্ত, এই ঈশ্বরের আরাধনায় যে স্পিরিটকে পাওনা হবে, অর্থাৎ এই গোলাকার যে চক্র পাওনা হবে, যে গোলাকার বৃত্তটা পাওনা হবে, সেই বৃত্তটা আমাদের শরীরে প্রবেশ করে। কোন আধারে প্রবেশ করে আমি বলছি না, এটা গুহ্যবিদ্যা। তার থেকেই 7 চক্রের শক্তি বৃদ্ধি হয়। তারপর জ্যোতি রাশি অজস্র ধারায় তলিয়ে গিয়ে অতঃপর সে নিদ্রায় অভিভূত হয়। অর্থাৎ ঘরে বসে বিছানায় সে নিশ্চিত হয়ে উবুড় হয়ে শুয়েছিল। তারপর উঠে দেখে, ঘুম ভেঙে যায়, উঠে দেখে এক আলোক বৃত্ত একটা বালক ঠেলে নিয়ে আসছে তার শরীরের ভেতর, সেটা প্রবেশ করে তার ভ্রূণের মধ্যে। এবার সে 7 চক্রে সেটাকে ভেতর থেকেই ওটা তৈরি হয়, এবং সেখানে সেই 7 চক্রের যখন ধ্যান আলোক বর্ষ তার শরীরে প্রবেশ করে, তারপর সে মূর্ছে গিয়ে পুনরায় নিদ্রায় চলে যান ধ্যানমগ্ন হয়ে। এই ঘটনা
নরেনের বিস্ময়কর বলে মনে হতো না ছোটবেলায়। ভাবতেন সকলেরই ঘুমানোর সময় এরকম হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব উত্তরকালে এই অনুভূতির কথা বলেছিলেন, এটা ধ্যান সিদ্ধির লক্ষণ। সবার কিন্তু ঘুমানোর সময় এটা হয় না, এটা রামকৃষ্ণদেব বলেছিলেন যে ধ্যান সিদ্ধির লক্ষণ। সেদিন থেকে রামকৃষ্ণদেব বলে বুঝেছিলেন যে এই বালকের দ্বারা কিছু ঘটবে, কিছু হবে। আজকের মতো অনুষ্ঠান আমাকে শেষ করতে হচ্ছে। আগামী দিন আবার আসবো স্বামী বিবেকানন্দের পর্ব নিয়ে। সবাই রেডি থাকবেন খাতা পেন নিয়ে। যারা যারা ফোন করতে চাইছেন একদম সঠিক ডেট অফ বার্থ দেবেন, আমি নিশ্চয়ই দেখবো। যারা চেম্বারে আসেন তাদের তো হস্তরেখা বিচার করে করা যায়, যাদের ডেট অফ বার্থ থাকে না সেক্ষেত্রে আমার চেম্বারে আসলে নিশ্চয়ই সমস্যার সমাধান আমি করে থাকি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।